হ্যালো ফ্রেন্ড, আমাদের এই দুনিয়া এবং এই বাস্তবতা কি দিয়ে তৈরি? আমরা যে ইউনিভার্সকে দেখছি, আমরা তো এটাকে শুধুমাত্র ওপর থেকে দেখি এবং অনুভব করি। কিন্তু এই পারসেপশন আমাদের ব্রেন শুধু আমাদেরকে দেয়। কিন্তু বিজ্ঞানীদের কাছে এমন অনেক প্রমাণ আছে যেটা এটাই প্রমাণ করে যা আমরা দেখি ওটা বাস্তব নয়, আর বাস্তবে যেটা আছে সেটা আমরা দেখতে পাই না। কিন্তু মোটেও ঘাবড়াবেন না, এটা কোনো মিস্টিরিয়াস জিনিস বা কোনো জাদু নয়। সায়েন্স এটাকে প্রুভ করতে পারে, আর এর জন্য এটা 100% সায়েন্টিফিক। তো বন্ধুরা, এই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনার এই দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি 1800 শতকে কেউ আপনাকে এমন কোনো প্রশ্ন করত যে আমাদের এই ব্রহ্মাণ্ড কি দিয়ে তৈরি, তো আপনি তো কি বড় বড় সব বিজ্ঞানীরাও এটা বলতো যে এই 120টি এলিমেন্টসের একে অপরের কম্বিনেশন এবং কম্পাউন্ডস দ্বারা এক একটি কণার তৈরি হয়েছে। আর আপনি যদি একটি কেমিস্ট্রি মাস্টার হয়ে থাকেন, তাহলে এর থেকে অধিক গভীরে আপনি কখনো যেতেই পারবেন না। এটাই বেসিক্যালি আপনার সম্পূর্ণ দুনিয়া। কিন্তু 1897 একজন ইংলিশ সায়েন্টিস্ট জে থমসন একটি এমন খোঁজ করে যেটা আমাদের ওই সময়কার ভাবনা চিন্তাকেই সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। প্রথম দিকে তো বিজ্ঞানীরা এমনটাই মনে করেছিলেন যে এই খোঁজ সত্য হতেই পারে না। কিন্তু জে থমসন ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু বিশেষ প্রকারের নেগেটিভলি চার্জ পার্টিকেল হওয়ার প্রমাণ দেখায়, যেটাকে আমরা আগে ইলেকট্রনস বলে জানব। আর এটার জন্য তিনি 1906 সালের নোবেল প্রাইজ বিজেতা হন। কিন্তু এটা তো বিজ্ঞানের একটি নতুন ভাবনার শুরু ছিল। তারই ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের আরও একজন সায়েন্টিস্ট আর্নেস্ট রাদারফোর্ড অ্যাটম, যেটাকে ওই সময়কার সবথেকে সূক্ষ্ম বস্তু মনে করা হতো, সেটার আরও গভীরভাবে অধ্যয়ন করেন। আর তিনি এক্স্যাক্টলি ওটার খোঁজ করতে পেরেছিলেন যে অ্যাটম কি দ্বারা তৈরি। আর তারপর তিনি এই মডেলটি সামনে রাখেন, যেখানে একটি অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস সবার সেন্টারে হয়ে থাকে, যেটার আকারের কম্প্যারিজন রাদারফোর্ড করে একটি মাছি এবং চার্জের ভেতরের এনার্জি থেকে। আর একটি ভীষণ গতিতে এই নিউক্লিয়াসের চারপাশে অরবিট করে ইলেকট্রন। এরপর আমরা অবশ্যই এটা জানতে পারি নিউক্লিয়াস নিজে কোনো পার্টিকেল নয়, ওটা প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি। আর এরপর 1970-এর দিকে আমরা এটা জানতে পারি নিউট্রনস এবং প্রোটনসও ওই সূক্ষ্ম পার্টিকেল নয় যার দ্বারা আমাদের এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এর থেকেও আরও সূক্ষ্ম 3টি পার্টিকেল আছে যাদের আমরা নাম দিয়েছি কোয়ার্কস, আপ কোয়ার্কস এবং ডাউন কোয়ার্কস। যাদের এগুলো শুধুমাত্র একটি নাম, এদের আপ এবং ডাউন স্পিনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো আপডেটেড থিওরির হিসেবে একটি প্রোটন তৈরি হয়েছিল 3টি পার্টিকেল দিয়ে, 2টি আপ কোয়ার্কস এবং একটি ডাউন কোয়ার্কস। আর নিউট্রন তৈরি হয়েছিল 2টি ডাউন কোয়ার্কস এবং একটি আপ কোয়ার্কস দিয়ে। আর ব্রহ্মাণ্ডের এই মডেল দ্বারা প্রতিটি বস্তুই এই বেসিক বিল্ডিং ব্লকস দ্বারা তৈরি। এটা অফিসিয়াল ছিল। আর অবভিয়াসলি যে কোনো ডিগ্রি কলেজে আমাদেরকে এটাই শেখানো হতো। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, আর প্রবলেম হলো এটাই যে এটা সম্পূর্ণ সত্যি নয়। এই মিথ্যেটা আমাদেরকে এই কারণে বলা হয় যেন স্টুডেন্ট এবং সাধারণ মানুষ এই থিওরিকে অতি সহজেই বুঝতে পারে। কিন্তু এটা আমাদের দুনিয়ার আসল সত্য বা বাস্তবতা নয়। এই দৃষ্টিতে যদি আপনি আমাদের এই ব্রহ্মাণ্ডকে দেখেন, তাহলে গভীর পর্যন্ত আপনি আমাদের এই ব্রহ্মাণ্ডকে বুঝতেই পারবেন না। এখনো পর্যন্ত সব থেকে বেস্ট থিওরি যেটা আমাদের কাছে আছে, তার মধ্যে ম্যাটার, সলিড পার্টিকেলস যেমন কোয়ার্ক পার্টিকেলস আর ইলেকট্রন পার্টিকেলসের তৈরি হয় না। আসলে আপনার, আমার এবং সবার বাস্তবতা তৈরি হয়েছে একটি এমন ফ্লুইড, মানে তরল রকমের কোনো একটি জিনিস দ্বারা, যেটা ব্রহ্মাণ্ডের সব জায়গায় ছড়িয়ে আছে এবং একটি বিচিত্র রকমের ভাবে রিপেল অথবা বলতে পারেন ওয়েভস বা মুভমেন্ট করছে। এই ফ্লুইডের মতো জিনিসকে আমরা বলে থাকি ফিল্ডস। এখন আপনি ফিল্ডের সম্পর্কে বিজ্ঞানে অনেকবার শুনেছেন, যেমন ইলেকট্রিক ফিল্ডস অথবা ম্যাগনেটিক ফিল্ডস। অপরদিকে এই ফিল্ডসকে ডিসকভার করা সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডের এক প্রকারের যোগদান ছিল আমাদের এই ব্রহ্মাণ্ডের ফিল্ডকে ডিসকভার করার জন্য। তো বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডের এই সমস্ত ফিল্ডস আসলে কি? ব্রহ্মাণ্ডের এই ফিল্ডসকে আমরা এক প্রকারের কোয়ান্টাম ফিল্ডস বলে থাকি, যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে থাকে। এর মানে ওই ফিল্ডের ভাইব্রেশন অথবা মুভ করা। এর মানে স্পেসের ভ্যাকিউম, যেটাকে আমরা এমটি স্পেস বলে থাকি, ওটাও আসলে এমটি নয়। আসলে ওটা কিছুটা এই রকমের দেখায়। এখন এই সিমুলেশন না জানি আপনার কাছে কেমন লাগছে,
কিন্তু এটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনকে যতটা সম্ভব সঠিকভাবে তুলে ধরে। আর এটা কোনো থিওরি নয়, আমরা এটাকে মেজার করতে পারি। যেমন ক্যাজেমির এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা কয়েকবার প্রুভ হয়ে গেছে। একটি ভ্যাকিউম যেমন স্পেস, সেখানে যদি দুটি মেটেলকে একে অপরের পাশাপাশি রাখা হয় তাহলে কিছু সময় পর এরা একে অপরের সাথে মিলে যাবে, কারণ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এই দুটির মাঝে কম হয় অ্যাজ কম্পেয়ার টু এই দুটির পেছনের সাইডের দিক থেকে। আর এই কারণেই এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন তাদেরকে পেছন দিক থেকে পুশ করে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের স্পেস, যেটাকে আমরা নাথিং বলে জেনে থাকি। এটাই সব থেকে বেসিক জিনিস, কিন্তু তারপরেও এটা সব থেকে বেশি কমপ্লিকেটেড। আপনি এটা কল্পনা করতে পারেন যে এটার ম্যাথমেটিক্স কতটা কমপ্লিকেটেড হতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন এটাই আসে, কোয়ান্টাম ফিল্ড তৈরি কিভাবে হয় আর এই ভাইব্রেশন কি কারণে হয়? তো বন্ধুরা, এটা কোনো ম্যাজিক নয়, এটা তৈরি হয়েছে আলাদা আলাদা ফিল্ডের লেয়ার্স মানে পরতের মধ্যে। এখন আমরা যেমন পূর্বের পিরিয়ডিক টেবিলের এলিমেন্টসকে ব্রেকডাউন করে দিয়েছি, তো ফাইনালি আমরা এটা বলতে পারি যে ইউনিভার্স এই 4টি সূক্ষ্ম পার্টিকেল দ্বারা তৈরি। এর মধ্যে শুধুমাত্র আমরা নিউট্রনের সম্পর্কে কথা বলিনি। এই নিউট্রনও ভীষণই একটি ছোট্ট পার্টিকেল, যেটা বেসিক্যালি কোনো দ্বিতীয় অবজেক্ট বা পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। এখন এই 4টি জিনিসকে আমরা পার্টিকেল অবশ্যই বলি, কিন্তু কোয়ান্টাম থিওরিতে এই 4টি আসলে পার্টিকেল নয়। এই 4টি হচ্ছে ফিল্ডস, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। আর এই ফিল্ডের মধ্যে ডিস্টারবেন্স অথবা ভাইব্রেশনসকে আমরা পার্টিকেল বলে থাকি। সো যেমন এই 4টি পার্টিকেলস আছে, তো এরকম এক্স্যাক্টলি আরও 8টি পার্টিকেলস আগে ডিসকভার করা হয়েছে, কিন্তু এই নতুন 8টি পার্টিকেলের প্রপার্টিজ একদমই সেম প্রথম 4টি রিলেটেড। এদের মধ্যে পার্থক্য শুধুমাত্র এটাই যে এদের ম্যাস অধিক। যেমন আপনি এই টেবিলে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনের যেটাই প্রপার্টিস আছে ওটার সেম প্রপার্টিস এটার নিচের দুটি এলিমেন্টস মুয়ন এবং টাউ পার্টিকেলসেরও আছে, শুধুমাত্র এদের ম্যাস ইলেকট্রনসের থেকে অনেকটাই অধিক হবে। এমনইভাবে সেম নিউট্রিনোস আপ কোয়ার্কস এবং ডাউন কোয়ার্কসেরও হবে। যে সমস্ত এলিমেন্টস এদের নিচে দেখা যাচ্ছে ওই সবকটাই সেম, বাস শুধুমাত্র এদের ম্যাস অধিক। আর এর জন্যই আমরা এদেরকে আলাদা আলাদা নাম দিয়েছি, কিন্তু এগুলো শুধুমাত্র তাদের নামের সাথে এদের পজিশন এবং স্পেনের কোনো প্রকার লেনাদেনা নেই। তো এখন আমরা কথা বলে নিলাম সব ধরনের পার্টিকেলের। এগুলো ওই সমস্ত পার্টিকেল যাদের সম্পর্কে আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি, আর যা আপনারা দেখতে পাবেন আমাদের এই ব্রহ্মাণ্ডে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে। আর আমি আপনাদেরকে এটা বলে দিতে চাই, এই সমস্ত পার্টিকেল কোনো সলিড ডট নয়, এগুলো তার নিজের নিজের ফিল্ডে একটি ওয়েভের মতো। এছাড়াও আরও কিছু পার্টিকেল অবশ্যই আছে, যেমন ডার্ক ম্যাটার, যেটা সম্পর্কে আমরা এখনও সম্পূর্ণভাবে জানতে পারিনি। তো বন্ধুরা, তাহলে কি এই পর্যন্তই আমাদের এই ব্রহ্মাণ্ড? না, রাইট? আমাদের এই ব্রহ্মাণ্ডে ফোর্সেস অফ নেচার মানে প্রকৃতির মৌলিক একটি বলও আছে, যেমন গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। এখন এই সমস্ত সব ফোর্সেস অফ নেচারেরও ব্রহ্মাণ্ডে একটি ফিল্ডস আছে। আর এই সমস্ত ফিল্ডস কিভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করে থাকে তার জন্য পার্টিকেল আছে, যেমন ফর এক্সাম্পল গ্র্যাভিটির জন্য গ্র্যাভিটন, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য গ্লোয়ন্স, আর উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য ডাব্লু অ্যান্ড জেড বোসন্স। তো বন্ধুরা, এটা হলো আমাদের এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। যতটা ফিজিক্স জানতে পেরেছে এখনো পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি সেটা 100% হাজারো বার ক্যালকুলেশন করে প্রুভ হয়ে গিয়েছে। আর এটার প্রমাণস্বরূপ আপনারা দেখতে পারেন আমাদের বর্তমান সময়কার টেকনোলজিকে। বিজ্ঞান এমনটাই মনে করে, আমরা যদি এরপরে আরও কিছুকে ডিসকভার করতে পারি তো ওই সমস্ত পার্টিকেলের আমাদের জীবনের ওপরের ঠিক ততটা প্রভাব পড়বে না। তো এখন এই সমস্ত সব ম্যাটারের ফিল্ডস আর ফোর্সেস অফ নেচারের ফিল্ডসকে একসাথে জুড়ে দেওয়ার জন্য অনেক ধরনের থিওরিকে লেখা হয়েছে। সিক্রেট এটাই, এই যে ধরনের ফিল্ডস আছে এগুলোকে যতই একে অপরের থেকে আলাদা মনে হোক না কেন, কিন্তু ম্যাথমেটিক্যালি এগুলোর ভেতরে অনেকটাই সিমিলারিটি আছে। এর জন্য সায়েন্টিস্টরা এমনটাই মনে করেন মেবি এমনটা হতে পারে আমাদের এই ব্রহ্মাণ্ডে ওভারঅল কোনো একটি ম্যাটারের ফিল্ড হবে আর একটি ফোর্সেস অফ নেচারের, আর আমরা শুধু তাদেরকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখছি, আর এর জন্য সেগুলো আমাদের কাছে আলাদা আলাদা মনে হচ্ছে। এর থেকেও তো অবাক করা বিষয়, ম্যাটারের 12টা ফিল্ডস আর 4
লস অফ নেচারের ফিল্ডসও ম্যাথমেটিক্যালি একে অপরের সাথে অনেকটাই সিমিলারিটি দেখায়। তাহলে কি এমনটা হতে পারে যে ম্যাটারের ফিল্ডস এবং লস অফ নেচারের ফিল্ডস একে অপরের সাথেই রিলেটেড? ওয়েল বন্ধুরা, একটি থিওরি অলরেডি আছে যেটা এই ধারণাতে ভিত্তি করে অনেকটা গভীর পর্যন্ত ধারণা দেয়, আর এটা অনেকটা এস্টাবলিশও, আর তার নাম হলো দ্য সুপার সিমেট্রিক থিওরি। কিন্তু আপনি যদি এর থেকেও অধিক উচ্চ আকাঙ্ক্ষী হতে চান, আর যদি ভাবেন যে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পার্টিকেল ফিল্ডস আর ফোর্সেস অফ নেচারের ফিল্ডস শুধুমাত্র একটি মাত্র ফিল্ড, আর আমরা শুধুমাত্র তাদেরকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে থাকি, আর এর জন্যই ওই সমস্ত বস্তু আমাদের কাছে ডিফারেন্ট মনে হয়, তাহলে ওই জিনিসকেও এক্সপ্লেন করার জন্য আমাদের কাছে একটি থিওরি আছে, আর ওই থিওরি হলো দ্য স্ট্রিং ফিল্ড থিওরি। এখন চাই ওটা ম্যাটারের ফিল্ডসই হোক আর না হয় ফোর্সেস অফ নেচারের, সব কিছু সম্ভব হতে পারে স্ট্রিং ফিল্ডে। একই ধরনের খুবই সূক্ষ্ম স্ট্রিং ভাইব্রেশনের দ্বারা শুধুমাত্র ওই সমস্ত স্ট্রিংয়ের ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি এটা ডিসাইড করে নেয় ও কোন পার্টিকেল অথবা ফোর্স অফ নেচার হবে। এই থিওরি দিয়ে আমরা ব্রহ্মাণ্ডের সব কিছুকেই এক্সপ্লেন করতে পারি, এবং কি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি আর বিগ ব্যাংকেও। কিন্তু বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এরপরে একটি আলাদা ভিডিওতে আমরা স্ট্রিং থিওরি সম্পর্কে ডিটেলের সাথে জানার চেষ্টা করব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি আপনি ভিডিওটিকে না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটিকে আরও কয়েকবার রিপিট করে দেখুন, এবং এই ভিডিওটিকে আপনি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, যেন তারাও সায়েন্সের সম্পর্কে আরও অধিক নলেজকে কালেক্ট করতে পারে। ভিডিওটিকে লাইক করে যাবেন এবং আপনি আপনার মূল্যবান রায় কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।